শরীরটা আজ সত্যিই দিচ্ছে না, কিন্তু সে কথা কাকেই বা বলবো। এই বাড়িতে আমার শরীর নিয়ে কেউ কি ভাবে? কেনই বা ভাববে? আমার নিজের জীবনসঙ্গীটিই যেখানে উদাসীন। মেয়ে অবশ্য মাঝে মধ্যে রাগ করে, বকুনি দেয়, নিজে কাজ করে দিয়ে আমায় বিশ্রাম দেওয়ার চেষ্টা করে, শরীরের যত্ন নিতে বলে। বলা সহজ, কিন্তু করা। যে সংসারে মা মেয়ে দুজনের অবস্থানই নড়বড়ে, সেখানে খানিক বিশ্রামের আশা করা তো বাতুলতা মাত্র। জামা কাপড়গুলো ছাদ থেকে তুলতে হবে। সন্ধে হয়ে আসছে। আজ ক্লান্ত লাগছে বড্ড। হাঁটতে গেলে মাথাটা টলে যাচ্ছে, শরীর যেন আর চলছে না। আজ দুপুরে সবার খাওয়ার পর হাঁড়িতে অল্প ভাত আর ডালের তলানি পড়েছিল। মাছ উঠে গেছে আগে ভাগেই। ভেবেছিলাম গ্যাস জ্বালিয়ে একটা ডিম ভেজে নেব, কিন্তু নিজের জন্য রান্না করতে আর ইচ্ছে করলো না। এ বাড়িতে বড় বউ হয়ে আসার পর থেকে সংসারের যাবতীয় কাজের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি, নিতে হয়েছে। এখন মুক্তি চাইলেই বা দিচ্ছে কে? দুপুরের মিনিট 20 সময়টা এপাশ ওপাশ করেই কেটে গেল। উঠে দাঁড়িয়ে ক্লান্ত পদক্ষেপে সিঁড়ির দিকে পা বাড়ালাম। মাথাটা যেন আজ একটু বেশি। কয়েক পা গিয়ে আর পারলাম না, পড়ে গেলাম। চেতন অবচেতন স্তরে দাঁড়িয়ে মনে পড়ে যাচ্ছিল এ বাড়িতে প্রথম দিন বউ হয়ে আসার কথা। নতুন শাড়ি গয়নার সেজে দু চোখ জুড়ে স্বপ্ন সাজানোর কথা। শাশুড়ি মাও বলেছিলেন, বাড়ির বড় ছেলেকে বিয়ে করেছ, নিজের জিনিস বুঝে নেওয়া ছেড়ে পরিবারের লোকজনের ভালো থাকার দিকে মন দেবে। আমার বয়স হয়েছে, কাল থেকে রান্না বান্না সব দায়িত্ব তোমার। আমি চেষ্টা করব মা, বলেছিলাম মাথা নিচু করে। শাশুড়ি মা কিন্তু খুশি হননি। অমাবস্যার মেঘ ঘনিয়েছিল মুখে। এই মুহূর্তে বড় খোকাকে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। নেহাত তোমার বাবা জোর করলেন। বরের রোজগারকে নিজের ভেবে বসো না যেন। তোমাদের কি বিশ্বাস, বিয়ের আগে এক মূর্তি আর বিয়ের পর? খোকা কিন্তু আমার কথায় ওঠে বসে। যদি ভাবো। আরও কিছু বলার আগে বলে বসি, আপনি চিন্তা করবেন না মা, যেমনটি বলবেন তেমনটি হবে। তাই যেন হয়, কথা আর কাজে যেন মিল থাকে। গম্ভীর মুখে চলে যান শাশুড়ি মা। ফুলশয্যার রাতে স্বামী কোনো মধুর কথা বলেনি, সোজাসুজি বলেছিল, আমাদের এই যৌথ সংসারে বিয়ে হয়ে এসে আবার আপনি কোপনির হিসেব কষতে বসো না যেন। মনে রাখবে, আমরা প্রত্যেকের জন্য। মা আমাদের পরিবারের মাথা, তার জন্যই তোমাকে এ বাড়িতে বউ করে নিয়ে আসা। তাকে যোগ্য সম্মান করবে, যা বলবে তাই শুনবে। মনে রেখো, সংসারে বড় বউয়ের অনেক দায়িত্ব। তোমার কারণে সংসারে যেন ভাঙন না ধরে। ঘাড় নেড়েছিলাম শুধু, মুখে কোনো কথা বলতে ইচ্ছে হয়নি। কী বা বলতাম আমি? ফুলশয্যার রাতে যে স্বামী ভালোবাসার কথা না বলে শুকনো কর্তব্যের বোঝা স্ত্রীর ওপর চাপিয়ে দেয়, তার জীবনে স্ত্রীর গুরুত্ব কত বুঝতে আমাকে বেগ পেতে হয়নি। বিয়ের দিন বাবা মাথায় হাত রেখে বলেছিল, দেখবি ছেলেটা খুব ভালো, তোকে যত্নে রাখবে। জৈবিক নিয়মে মুনাই জন্মেছে, বড় হয়েছে, সময় পেরিয়েছে। যৌথ পরিবারে আমরা প্রত্যেকের তরে থাকার
প্রোটোকল ভেঙে ছোট দেওর আলাদা হয়েছে, সেই নিয়ে বাড়ির বাকি সবার বড্ড অসন্তোষ। আমার স্বামীও বাদ নেই সেখানে। আমার অবশ্য ব্যাপারটা বেশ ভালোই লেগেছে। ছেলেটার সাহস আছে, নিজের স্ত্রীকে ভালো রাখার ইচ্ছে আছে। এত মানুষের ভিড়ে নবদম্পতির দম বন্ধ হয়ে আসতেই পারে। খুনসুটি করতে, পরস্পরকে বুঝতে, কাছাকাছি আসতে একটু যে নির্জনতা দরকার। তার চেয়ে ওরা নিজের মতো বাঁচুক, বাঁচুক আনন্দে, বাঁচুক প্রাণ ভরে। সবার সামনে মুখে কিছু বলতে না পারলেও মনে মনে আমি ওদের প্রাণ ভরে আশীর্বাদ করেছি। একটা চেঁচামেচির আওয়াজ কানে আসছে না? এত চেঁচাচ্ছে কেন সবাই? একটু চুপ থাকলে কি ক্ষতি হয়? ক্লান্ত লাগছে, মাথাটা বড্ড ভার। বালিশ তুলে নিয়ে কান দুটো চাপা দিই আগে। চারপাশে বড় আওয়াজ, ভালো লাগে না। পালস দেখতে দেখতে ডাক্তার বলছেন, প্রেসার লো, সুগারও ফল করেছে। চোখ টেনে দেখলেন একবার, হিমোগ্লোবিনও অনেকটাই কম। কয়েকটা টেস্ট দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিন। এই রোগী ফেলে রাখবেন না। কমপ্লেক্সন বাড়লে নার্সিংহোমে অ্যাডমিট করতে হতে পারে। কাউকে পাঠিয়ে এখনই ওষুধগুলো আনিয়ে নিন। কমপ্লিট বেড রেস্ট, মিনিমাম 1 মাস। দরকারে শুধু ওয়াশরুম যাবেন। আমি জানি আপনাদের যৌথ পরিবার, অনেক সদস্য। লক্ষ্য রাখবেন কোনোভাবেই যেন উনি বিছানা ছেড়ে না ওঠেন। 1 মাস? গোটা একটা মাস বিছানায় শুয়ে থাকতে হবে আমায়? তাহলে সংসার, কাজকর্ম কে করবে? নিজেকে দিশাহারা নাবিকের মতো মনে হতে থাকে। ডাক্তারবাবুর দিকে তাকিয়ে বলে মুনাই, আপনি চিন্তা করবেন না, শুধু পথ্যের তালিকা দিয়ে যান, আমি নিয়ম মেনে খাইয়ে দেব। শরীরের অযত্ন করে বড্ড, কথা শোনে না। তাহলে যাতে শোনে সে ব্যবস্থাই করুন। গম্ভীর মুখে প্রেসক্রিপশন হাতে ধরিয়ে ডাক্তারবাবু বেরিয়ে যান। আমার স্বামীও এগিয়ে দিতে পেছন পেছন যায়। মুখ দেখে বোঝা যায় ভীষণ চিন্তিত সে। চেনা গলার কোমল স্বর শুনে চমকে উঠলাম। কি গো, নিজে নিজে উঠতে পারবে একটু, নাকি আমি ধরব? বাথরুমে যাবে বললে তো। এত বছর বিয়ে হয়েছে, এমন কোমল স্বর তো শুনিনি কোনো দিন। শুধু এই সংসার ধরে রাখতে আমার দায়িত্ব কি কি সে সম্পর্কে উপদেশ শুনে গেছি প্রতি রাত্রে। আজ তাকিয়ে দেখলাম একটা অপটু হাত চামচে করে আমাকে চিকেন স্টু খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু অভ্যেস নেই। খাওয়াচ্ছে যত না জামায় ফেলছে তার চেয়ে অনেক বেশি। মেয়ে পাশে বসে বাবার কীর্তিকলাপ দেখছে। সে 2-1 বার চেয়েছিল খাওয়াতে, কিন্তু ভদ্রলোক রাজি নন। যেভাবেই হোক তিনি নিজেই খাওয়াবেন। এতটা যত্নও বুঝি আমার ভাগের খাতায় তোলা ছিল? কে জানে কেন চোখের সামনে দেখেও বিশ্বাস হতে চায় না। না চাইতেও চোখ ছলছল করে ওঠে। তবু জোর করে হেসে বলি, আমি খেতে পারবো গো, আমার হাতে তো কোনো অসুবিধা হয়নি। সে দুর্বল হাসে। ঠিক পারছি না, তাই না? আসলে কখনো এসব কাজ করিনি তো। কি যে বাধালে না তুমি। এতদিন জেনেছি এ সংসারে দিব্যি ছিলে, কোন ফাঁকে এত অবহেলা শুরু করে দিলে? সবার খেয়াল রাখো, নিজের খেয়াল রাখবে তো? মেয়ে গম্ভীর মুখে বলে উঠল, রাখবে কিভাবে? দিনের পর দিন ডাল ভাতের তলানি খেয়ে কাটিয়েছে মা, কে তার খেয়াল রেখেছে? স্বামী কেমন অপরাধী মুখে আমার দিকে তাকালো।
আমি ভাবতাম বাকিদের সঙ্গে তুমি নিজের খেয়ালটুকুও রাখো। কেন এভাবে নিজেকে কষ্ট দিলে সোমা? বলতে ইচ্ছে হলো, যে মানুষটা সবার খেয়াল রাখে তার খেয়ালও কাউকে রাখতে হয়। বিয়ে করে নিয়ে তো এসেছিলে সংসারে, কোনোদিন খেয়াল রেখেছো আমার? চেয়ে দেখেছো কখনো দিনের শেষে আমি কি খাচ্ছি না খাচ্ছি? খালি তো বলতে সবার খেয়াল রাখতে। সব সময় হাসি মুখে সে দায়িত্বই পালন করেছি, যাতে আমার জন্য তোমায় না বিড়ম্বনায় পড়তে হয়। বিয়ের সময় মা বলেছিল, স্বামী হলো মেয়েদের সবচাইতে বড় অবলম্বন, সব সময় তার কথা মেনে চলবে। মেনেই চলেছি আজ অবধি, কখনো তোমার কথার অবাধ্য হইনি। কিন্তু চাইলেই যে সব কথা মুখে বলা যায় না, তাই হেসে বললাম, চিকেন স্যুপটা কে বানালো রে মুনাই? মেজো কাকিমা। আমিও কিন্তু সবজি কেটে দিয়ে সাহায্য করেছি। জানো মা, তোমার জন্য এখন বসে স্যুপ বানাতে হবে শুনে মেজো কাকিমা কী যে বিরক্ত হচ্ছিল, কি বলবো তোমায়। অথচ তুমি তো ওদের আবদারে কতদিন নিজের বিশ্রামের সময়টুকুতেও ওসব দেখতে নেই মুনাই। আমি হেসে বলি, বানিয়ে তো দিয়েছে। স্বামীর চোখে এই প্রথমবারের জন্য অপরাধবোধের ছায়া পড়তে দেখলাম। অভিজ্ঞতায় বুঝলাম ইতিমধ্যেই বাড়িতে আমাকে নিয়ে এক প্রস্থ আলোচনা হয়ে গেছে। তুমি কিন্তু বাথরুমটুকু যাওয়া ছাড়া একদম বিছানা ছেড়ে উঠবে না। শরীর খুব দুর্বল তোমার। ডাক্তারবাবু কিন্তু কড়া নির্দেশ দিয়ে গেছেন, মনে থাকে যেন। কোমল গলায় আবার আদেশের সুর বাজে। এতদিন ধরে তো এই মানুষটাকেই খুঁজেছি, একটু যত্ন, একটু ভালোবাসা, আর আমার পাওয়ার কিছু নেই। প্রথম 2-4 দিন সব আগের মতো চললেও আমার প্রতি দেবাঘ্যর অতিরিক্ত যত্ন যৌথ পরিবারের কোনো সদস্যই মানতে পারছিল না। তাদের ধারণা ছিল ডাক্তারের বলা 1 মাস বেড রেস্ট ওই কথার কথা। 1 সপ্তাহ কাটতে না কাটতেই উঠে দাঁড়িয়ে আমি আবার আগের মতো সবাইকার ডিউটি দিতে শুরু করব। নিজের স্বামী যাকে দিনের পর দিন অবহেলা করে তার আবার ওষুধপথ্যি। কিন্তু স্বামীর হঠাৎ বদলে যাওয়া তাদের চোখকে ভীষণ রকম পীড়া দিচ্ছিল। চাইলেও আমার হাত পা বাঁধা, দেবাঘ্যর কড়া নিষেধ, বিছানা থেকে কোনো মতেই নামা চলবে না। এতদিন তুমি করেছো, এবার ওদের পালা। ঘর থেকে ঘরে দেখতে আসার নামে বাড়ির প্রত্যেকেই ঠাড়ে ঠোড়ে বিরক্তি প্রকাশ করতে শুরু করলো। সেজ বৌমা তো বলেই বসলো, এই নাটক আর কতদিন চালাবেন? কিন্তু এবার দেবাঘ্য শক্ত, নিজে কানে শুনেছে সে। কাজেই পরিস্থিতি জটিল হয়ে উঠল। প্রথমে আলাদা হলো মেজ দেওর। আমি সুস্থ থাকাকালীন বাড়িতে রান্নাঘরে হাতে হাতে যোগান দেয়া আর ঠিকে বাসন মাজা, ঘর মোছার লোক ছিল। এখন রান্নার লোক, সাবান কাচার লোক, ঘর গোছানোর লোক রেখেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। আর এতজনের সংসার দেখে যে টাকাটা তারা দাবি করছে তা মেটানোও মধ্যবিত্ত আয়ের লোকদের পক্ষে খুব একটা সহজ ব্যাপার নয়। কাজেই নিজের নিজের মতো আলাদা থাকাই ভালো বলে প্রত্যেকেই পিঠ দেখাতে শুরু করলো। বিয়ের রাতে স্বামীর পাখি পড়া করে বোঝানো প্রত্যেকেই আমরা পরের তরের থিওরিকে কাঁচকলা দেখিয়ে সেজ দেওরও আলাদা হলো। শাশুড়ি পড়লেন আতান্তরে। এতদিন অবুঝ বোকাশোকা বড় ছেলের মাথায় হাত বুলিয়ে বুঝিয়ে সুজিয়ে খেতে দিয়ে না দিয়ে আমার ওপর সংসারের সব কাজের ভার চাপিয়ে আঁচলে রূপোর চাবি বেঁধে 51বর্তী সংসারের হাল ধরে রেখেছিলেন। কিন্তু বউয়ের শারীরিক অবস্থার অবনতি দেখে এবার বড় ছেলে স্পষ্টই বেঁকে বসেছে।
অনেক বুঝিয়ে উপরোধ অনুরোধ করে যৌথ সংসার ভেঙে যাওয়ার ভয় দেখিয়েও কোনো রকম ফল পাননি। এবার সেও আসল সত্য বুঝে নিয়েছে। বাকিরা বুঝদার, আগেভাগেই যে যার ভালো বুঝে সরিয়ে নিয়েছে নিজেদের। আমি তাহলে কোথায় যাব রে বড় খোকা? শাশুড়ির করুণ স্বর আমার কানে এলেও উঠে যেতে বা উত্তর দিতে ইচ্ছে হয়নি। অবহেলার আঘাত জমে থাকে, সময়ের সঙ্গে সঙ্গে ক্ষত বাড়ে, ফসিল হয় না। অপরাধীর মতো মুখ করে স্বামী বলেছিলেন, জানি যৌথ সংসার টিকিয়ে রাখতে গিয়ে আমি তোমার ওপর অনেক অন্যায় অবিচার করেছি। আমায় কি একটু ক্ষমা করা যায় না? মাকে কি আশ্রয় দেয়া যায় না এই সংসারে? ভাগের মায়ের যে বড় কষ্ট সোমা, আমাদের মেয়েও যে বড় হচ্ছে। মাও ভালোই আছেন আমাদের সংসারে, কিন্তু ক্ষমা করতে আজও পারিনি। মুনাইকে আঁকড়ে ধরে আমিও আজকাল ভালোই আছি, তবে নতুন করে আর ভালোবাসতে পারিনি আঁকড়ে ধরতে। বুকের গভীরে যেখানে একসময় ভালোবাসা জাগত, দিনের পর দিন অবহেলা, আঘাত আর কর্তব্যের বোঝা টানতে টানতে কবেই সে যেন মরে গেছে। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা মন কেমনের ডাকবাক্স অনিন্দিতা, পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।